আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আসলে ঈদের কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা তো জানেন আমরা ঈদে গ্রামে গিয়েছিলাম। তো ঈদের আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম ঈদ ব্লগ শেয়ার করব। তবে কথা রাখতে পারিনি। আসলে এত বেশি ব্যস্ততার দিনগুলো পার করেছিলাম। একের পর এক দাওয়াত ছিল, বিভিন্ন আত্মীয়স্বজনকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে। আবার একের পর এক বিয়ের প্রোগ্রাম ছিল। তো সবকিছু মিলিয়ে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা যেন অনেক বেশি ব্যস্ততায় পার হয়েছে। তো ভিডিও করার মতো কোনো সুযোগ সুবিধা হয়ে ওঠেনি বা ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, 10-12 দিনের লম্বা একটা ছুটি পার করে আবারও ফিরে আসলাম সে পুরনো রুটিনে। আপনাদের ভালো লাগায় সে ব্লগ ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আমার সংসারের গোছানো কাজকর্ম এবং বাসায় ফিরে আমি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি তার উপরে আজকের ভিডিওটি থাকছে। ইতিমধ্যে অনেক আপুরাই আমাকে নক দিচ্ছেন, আপু তুমি কি ভিডিও দিবা না, তুমি ভিডিও দিচ্ছ না কেন। আসলে আপনাদের ভালোবাসায় আমাকে এখানে বারবার টেনে আনে। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাড়ি থেকে আসার সময় গরুর দুধ নিয়ে এসেছিলাম যতটুকু পেয়েছি। গ্রাম থেকে কেউ আসা যাওয়া করলে চেষ্টা করি বাচ্চাদের জন্য খাঁটি গরুর দুধগুলো নিয়ে আসার জন্য, আর সেগুলো আমি তাদেরকে খাওয়াই। তো সবগুলো দুধ প্রথমে ভেবেছিলাম জাল করে ছোট ছোট বোতল করে রেখে দিব। পরে আবার মনে হলো আজকে কাজের চাপ বেশি, ওই কাজটা পরে করব। তো ওভাবে আবার বোতল সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবার ঘরের কাজকর্মগুলো একে একে করে নিচ্ছি। তার আগে দৌড়ে চলে গিয়েছিলাম বারান্দায়, বারান্দার গাছগুলো ঠিকঠাক আছে কিনা চেক করার জন্য, যেহেতু অনেক দিন ছিলাম না। তো মাঝে সাঝে বৃষ্টি টিষ্টি হয়েছিল, গাছগুলো দেখলাম খুব সুন্দর আছে, একটা গাছও কিন্তু মরেনি। আরও দেখলাম নতুন বৃষ্টি পেয়ে সবগুলা গাছের মধ্যে ফুলের কলি এসেছে। বেলি ফুলের কলিগুলা দেখে তো আমার এত ভালো লাগছে, আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। আমরা চিটাগং থেকে সব সময় রাতেই রওনা দিই এবং ভোরে এসে ঢাকায় পৌঁছাই। ঢাকা চিটাগং অনেক লম্বা একটা জার্নি, তবে যানজটের উপর নির্ভর করে অনেক সময় খুব তাড়াতাড়ি এসে পৌঁছায়, আবার অনেক সময় একটু লেট হয়। তো আজকে খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গিয়েছি এবং এসে বেশ কিছুটা সময় রেস্ট নিতে পেরেছি। তারপর সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে করে নিচ্ছে এক এক করে। যাওয়ার আগে কিছু প্রয়োজন পড়াটা রেখে গিয়েছিলাম, ওগুলা দিয়ে খুব সহজে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পর বিছনাগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। তবে আজকে আর চাদরগুলো উঠাবো না, যেহেতু যাওয়ার আগের দিনই বিছনার চাদরগুলো বিছিয়ে নিয়েছিলাম। তো সোহার বাবা আমাদেরকে দিয়ে এসে আবারও ঢাকায় ফিরেছিল, আর একদিন পর আবারও গিয়েছিল আর কি। তো যাওয়ার আগে সে চাদরগুলো উল্টে গিয়েছিল, যার কারণে তেমন একটা ধুলোবালি বা ময়লা পড়ার সুযোগ হয়নি। আর তাই চাদরগুলো আজকে আর উঠালাম না, ওভাবে একটু ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিলাম। বিছনা গোছানোর সময় আমি চিরুনি দিয়ে যে সাইডের অংশগুলো এভাবে একটু টান টান করে গুছিয়ে নিই, সেটা বাবু একটু দূর থেকে তাকিয়েছিল। তো সে পরবর্তীতে এসে চিরুনিটা নিয়ে সেও আমার মতো কাজ করার চেষ্টা করছে। আসলে এই বয়সটাই এমন, বাচ্চারা মাকে সবসময় কপি করার চেষ্টা করে, সেটা ছেলে বাবু হোক বা মেয়ে বাবু হোক। এবার ড্রয়িং রুমের কাজটা করে নিয়েছি, এত বেশি ধুলা পড়েছিল এই কার্পেটটার উপরে, তো ব্রাশটা দিয়ে আমি খুব সহজেই সেটা পরিষ্কার করে নিচ্ছি। সবশেষে ঘর ঝাড় দিয়ে তারপর কিচেনে ঢুকবো। কিচেনে অনেক কাজ জমে আছে, সবচেয়ে বেশি নোংরা হয়ে আছে কিচেনটা। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি ক্লিক করে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি এবং মনে হলো ট্রেটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু রোজার মাসে এটা সেটা অনেক কিছু টুকিটাকি ডাইনিং টেবিলের উপর রাখতে হয়, তো ট্রেটা একটু বড়োর মধ্যেই রেখেছিলাম। তো রোজার মাস যেহেতু চলে গিয়েছে, তো টেবিলের উপর ছোট্ট একটা ট্রের মধ্যে হালকার উপর করে টেবিলটা গুছিয়ে নিলাম। অনেকেই বলেন আপু তুমি কিভাবে এত কাজ করো, আবার অনেকে আজকে বলবেন আপু এত লং জার্নি করে এসে কিভাবে এত কাজ করে নিচ্ছ। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে, তারপরেও দেখা গিয়েছে আসলে ঘরের কাজগুলো করে নেওয়ার মাঝে কিছু টেকনিক থাকে। যদি আপনি টেকনিক করে একটু বুদ্ধি খাটিয়ে একটু প্ল্যান করে যদি সংসারের কাজগুলো করতে জানেন,
তাহলে আপনার কাজ করতে বিরক্ত লাগবে না, আর আপনি সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করতে পারবেন। যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তাদের পিছনেও তো অনেকটা সময় দিতে হয়, সেটা যাদের বাচ্চা আছে তারা তো আমরা জানি। বাড়ি থেকে আসার সময় ওখানে যে কাপড় চোপড়গুলো আমি নিয়েছিলাম সেগুলো সাথে সাথে ধুয়ে আমি গুছিয়ে তারপর ট্রলিতে করে নিয়ে এসেছি। জাস্ট ঢাকায় ফিরে শুধু ওইভাবে গোছানো অবস্থায় আলমারিতে রেখে দিয়েছি। তো ওখান থেকে ওই কাজটা করে এনেছি বলে আমার কাজের অনেকটা সহজ হয়েছে। আর ট্রলিগুলো কিন্তু আমি জমিয়ে রাখিনি পরে করার জন্য, ট্রলির কাপড়গুলো গুছিয়ে ট্রলিগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি। ওই কাজটাই সবার আগে করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তবে সোহার কাপড় চোপড়গুলো সেই সব কিছু গুছিয়ে এনেছে, সেই আলমারিতে তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখেছে, তার কোনো কিছু আমাকে করতে হয়নি, বাকিগুলাই আমি করেছি। আসলে ঘরের কাজগুলো যদি আপনি এক একটা রুম করে কাজ শুরু করেন, মানে এক রুমে ঢুকবেন, ওইখানে যা যা করার, চাদর চেঞ্জ করা বা হালকার উপর ধুলাবালিগুলো ঝেড়ে নেওয়া, আর ছোটো ছোটো যে জিনিসপত্র থাকে এগুলো জায়গা মতো গুছিয়ে রাখা, তাহলে কিন্তু আপনার কাজ খুব সহজেই কিন্তু হয়ে যাবে। দেখা গিয়েছে এই রুমে একটা কাজ করছি, ওই রুমে একটা কাজ করছি, ওই রুমে একটা কাজ করছি, এভাবে করতে থাকলে কোনো কাজই শেষ হয় না, শুধু দূরের উপর থাকতে হয়। তো আসলে এভাবে কিন্তু কাজ করতে করতে, সংসার করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়। তো যাই হোক, এবার কিচেনে এসেছে, হালকার উপর কিচেনটা ক্লিন করে তারপর রান্না বসিয়ে দিচ্ছি। ঢাকায় ফিরে 7:30টার দিকে সোহার বাবা সোহাকে কোচিংয়ে নিয়ে গিয়েছিল, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, না হলে আরও 1-2 দিন থাকতাম, যেহেতু ওর কোচিং খুলে ফেলেছে। তো আসার পথে বাজার করে নিয়ে এসেছিলো, ওগুলোও আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর সবজি এনেছিল, যেহেতু অনেকদিন পরে এসেছি, বাসায় কোনো বাজার সদাই ছিল না, বিশেষ করে সবজি বাজার। তো শাক এনেছিল, ওগুলো কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, গরুর মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে অত কিছু শেয়ার করিনি। ভাত আর ডালটা আগেই রান্না করে ফেলেছি, অন্যান্য রুমের কাজ করতে করতে বসিয়ে দিয়েছিলাম আর কি। এবার শাকভাজি করে নিচ্ছি, আর অপর পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে ঝোল করে গরুর মাংস রান্না করছি। তো এবার রান্নাগুলো বসিয়ে দিয়ে রান্না হতে হতে তারপর আমি কিচেনের বাকি কাজগুলো করে নিব। কিচেনে থাকা জারগুলোর মধ্যে এত বেশি তেল চিটচিটে হয়ে পড়ে আছে, ধুলাবালি আটকে আছে, হাত দেওয়া যাচ্ছিল না। চিন্তা করলাম রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে ওগুলোও ক্লিন করে নিব। আসলে যে কোনো কাজ চোখে একবার পড়লে, ধুলোবালি হোক, সেটা করে এলোমেলো জায়গা হোক, সাথে সাথে না করলে আমার শান্তি পায় না। পরে করব বা 1 ঘন্টা পরে করব, আগামীকালকে করব, ওভাবে কিন্তু ফেলে রাখতে পারি না। এটা আমার একটা বদ অভ্যাস আমি মনে করি। যাই হোক, এদিকে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর ঝোলের জন্য গরম পানি করে দিয়ে দিয়েছি। আরেক পাশে শাক ভাজি করা শেষে তারপর বরবটি ভাজিটাও করে নিচ্ছি। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে গরম পানি অল্প অল্প দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেবেন, কষাতে কষাতে 70% থেকে 80% মতো সিদ্ধ করে নেবেন। তাহলে ওই মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আর রান্না শেষে ভাজা জিরা গুঁড়া, গরম মশলাগুলো এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো মাংস রান্নায় যদি আপনি গরম পানি করে রান্নায় ব্যবহার করেন, তাহলে এর টেস্ট 50% এক্সট্রা বেড়ে যাবে। আর যদি নর্মাল টাইপের পানি, ঠান্ডা পানিটা ব্যবহার করেন, তাহলে এর টেস্ট 50% কমে যায়। রান্না করাটা হলো একটা আর্ট। ছোট ছোট টিপস ফলো করে, একটু ভালোবাসা দিয়ে, একটু যত্ন করে আপনি যদি যে কোনো রান্নায় করেন না কেন, সেই রান্নাটা মজা হতে অবশ্যই বাধ্য। আর সেই রান্নাটাকে সবাই অবশ্যই প্রশংসা করবে। চুলায় রান্না চলছে, রান্না বসিয়ে দিয়ে এবার যে জিনিসপত্রের উপর ধুলাবালি পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম, ঘরের কাজগুলো গুছিয়ে করার মাঝে কিছু টেকনিক থাকে, তার মধ্যে এটা একটা। যেহেতু গরু মাংস রান্না করছি, তো গরু মাংসটা রান্না হতে অনেক বেশি সময় লাগে, তো চুলার আঁচটা লো করে রেখে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে ফাঁকে আমি এই কাজগুলো করে নিয়েছি, এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে। এদিকে মোটামুটি রান্নাবান্না শেষ, ততক্ষণে আমার অন্যান্য রুমের বাকি কাজগুলোও শেষ হয়েছে। এবার রান্নাটা বাটিতে তুলে নিয়েছি, শাকভাজিটাও তুলে নিয়েছি, এবং সে কড়াইয়ে বরবটি ভাজিটা করে নিয়ে সেটাও বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইটার সাথে সাথে ক্লিন করে তারপর শুকিয়ে রেখে দিব। এভাবে রান্না করার পর হাঁড়ি পাতিল থেকে যদি রান্নাটা অন্য একটা বাটিতে তুলে নিয়ে হাঁড়ি পাতিলগুলোর সাথে সাথে ক্লিন করে রেখে দেন, হালকার উপর ক্লিন করলে তখন কিন্তু হয়ে যায়, আর হাঁড়ি পাতিলের মধ্যে হলুদের দাগটা পড়ে না, সব সময় নতুনের মতো চকচকে থাকে।
একজন আপু জানতে চেয়েছিলেন আমি যে এভাবে গরম পানি করে সব কিছু ক্লিন করি, গরম পানির মধ্যে আমি কী দিই। যদিও সেটা কোনো সময় হয়তো দেখানো হয়নি, আমি এখানে ডিটারজেন্ট দিয়েছি। জাস্ট গরম পানিটা খুব গরম করে নিয়েছি, হালকা একটু ডিটারজেন্ট দিয়ে তারপর ওই পানি দিয়ে সব কিছু ক্লিন করে, এতে করে সব কিছু খুব সুন্দর চকচকে হয় এবং ক্লিন হয়ে যায় আর কি। তো অত বেশি লেবু রস বা এটা সেটা দিয়ে ক্লিন জান তৈরি করার আসলে প্রয়োজন পড়ে না। এই একটা উপকরণ দিয়ে আসলে কিচেনের সব কিছু ক্লিন করা আমার মনে হয় যথেষ্ট। তবে মাঝে মধ্যে ডিটারজেন্টের পরিবর্তে একটু ভিম লিকুইড দিয়ে থাকি, তবে ভিম লিকুইডের চেয়ে আমার মনে হয় ডিটারজেন্ট দিয়ে বেশি ভালো পরিষ্কার হয়। একটা স্ক্রাবারের সাহায্যে গরম পানি দিয়ে সবগুলা জার আমি উপর দিয়ে ক্লিন করে নিয়েছি, জিনিসপত্র থাকা অবস্থায় আর কি। তারপর একটা সরিয়ে দেখলাম অনেকগুলা তেলাপোকা বাসা বেঁধেছে, যেহেতু অনেক দিন ছিলাম না। তার চেয়েও বড় কথা হচ্ছে রোজার মাসে তেলের কাজ চলেছিল বেশি, তো ওভাবে আর ডিপ ক্লিন করা হয়ে ওঠেনি। চিন্তা করেছিলাম বাড়ি থেকে এসে একেবারে সব কিছু পরিষ্কার করব, যেহেতু অনেক দিন থাকবো না, আবারও সব কিছু নোংরা হয়ে যাবে। তো এসেই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এই কাঠের রেকটা আমি উপর দিয়ে ওই পানিটা দিয়ে একটু পরিষ্কার করেছিলাম স্ক্রাবার দিয়ে, পরবর্তীতে আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি। সবগুলা তেলাপোকা কিন্তু ইতিমধ্যে বিদায় হয়ে গিয়েছে, কোথায় যে পালিয়ে গিয়েছে আমি দেখতেও পাইনি। আসলে কিচেনটা এমন একটা জিনিস, আপনি যতই পরিষ্কার রাখবেন ততই এটা পরিষ্কার থাকবে। দু একদিন হাত না দিলে দেখবেন কয়েকটা তেলাপোকা বাসা বাঁধে। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে তেলাপোকা হবে কি হবে না। সব কিছু আবার আমি আমার সুযোগ সুবিধা মতো গুছিয়ে নিলাম আর আপনাদের মাঝেও হালকা পাতলা শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক আপুরে আমাকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো আমার ভিডিওতে বলার জন্য। আসলে সব সময় সব ভিডিওতে তো কমেন্ট পড়া সম্ভব হয়ে ওঠে না, তাহলে দেখা যায় আর কাজের কোনো কথাই বলা হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়ার জন্য। গরম পানি আর স্ক্রাবার দিয়ে এই জারগুলো পরিষ্কার করার কারণে স্টিকারের মধ্যে যে লেখাগুলো লিখেছিলাম তো ওগুলো মুছে গিয়েছে। তো জারগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আবারও সব কিছু লিখে দিতে হবে। রান্নাবান্না হতে হতে কিচেনটাও ক্লিন করে নিয়েছি, সব কিছু গোছানো শেষ। আজকের মতো কাজ এখানেই শেষ করছি। আর এই যে গরু মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এবার সবশেষে ভাজা জিরা গুঁড়া গরম মশলাগুলো যেগুলি সব সময় দিই দিয়ে 2 মিনিট দমে রেখে চুলাটা বন্ধ করে দিয়েছি। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।